প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল আরাফাত ভয়েসে। আজকের এই হৃদয়স্পর্শী গল্পে আমি আপনাদের সাথে সাকিব। এমন একটা গল্প যেখানে সম্পত্তির লোভে আপন বোনেরা নিজের ভাইকে ধ্বংস করতে উদ্যত হয়, আর একজন জজ সাহেব ন্যায়ের এমন দৃষ্টান্ত স্থাপন করেন যে পুরো আদালত হতভম্ব হয়ে যায়। গল্পটা শুনলে আপনার চোখে জল চলে আসবে, মনে প্রশ্ন জাগবে, অধিকারের সাথে কি কর্তব্যের কোনো সম্পর্ক নেই? তাহলে আর দেরি কেন? এখন গল্পটি শুরু করা যাক। চলুন গল্পে ডুবে যাই। পৈতৃক সম্পত্তির লোভে আপন দুই বোন তার ভাইকে আদালতে টেনে নিয়ে গেল। তারপর জজ সাহেব ন্যায় বিচারের এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন যে আদালত কক্ষে উপস্থিত সবাই হতভম্ব রয়ে গেলেন। লক্ষ্মী পোল্ট্রি খামার ছিল অমিতের বাবার শেষ স্মৃতি এবং তার রক্ত ঘাম দিয়ে করা উপার্জনের সম্বল। সূর্য ওঠার আগেই অমিতের দিন শুরু হয়ে যেত। অমিত মুরগির খাঁচায় খাবার ছড়াচ্ছিল, তখনই তার স্ত্রী রূপা হাতে চায়ের গ্লাস নিয়ে এলো। শুনুন, আজ কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিন, আজ বাবুজির মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো এবারও বাড়িতে ছোট করে একটা পূজার আয়োজন করা হয়েছে। রূপালী আর স্বপ্নাদিদিও আসছে। বোনেদের নাম শুনেই অমিতের ক্লান্ত মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। ওরে, রূপালী দিদি আর স্বপ্না আসছে? কিন্তু কাল ফোনে তো তারা আসতে মানা করে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এইমাত্র তাদের ফোন এলো যে তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। আচ্ছা, তাহলে পূজার পর তাদের জন্য নাস্তায় পরোটার আলুর দম বানিয়ে দিও। আমি তাদের প্রিয় রসগোল্লা আর চমচমও নিয়ে আসব। অমিত তার বোনেদের জন্য পাগল ছিল। ৩৬ বছরী অমিত নিজে যাই হোক কিছু একটা খেয়ে দিন চালিয়ে নিত, কিন্তু তার বোনেদের আসার খবর শুনলেই বাজারের দিকে দৌড়াত। কিন্তু আজ তার বোনেদের আসার পেছনে আসল উদ্দেশ্য কি ছিল তা তার জানা ছিল না। মা শান্তিদেবী হুইল চেয়ারে বসেছিলেন। তিনি অসুস্থ থাকতেন এবং চলাফেরা করতে পারতেন না। নিজের দুই মেয়ে রূপালী আর স্বপ্নাকে এত দিন পর দেখে তার মুখে হাসি ফুটে উঠল। দুই বোন দামি শাড়ি পরে হাতে সোনার চুড়ি বাজিয়ে বসেছিল। পূজা শেষ হতেই বড় বোন রূপালী উঠে দাঁড়াল। তার মুখে এক অদ্ভুত কঠোরতা ছিল। অমিত, আমার আর স্বপ্নার তোমার এবং মায়ের সঙ্গে একটা জরুরি কথা আছে। হ্যাঁ দিদি, হুকুম করো, অমিত বলল। রূপালী তার ছোট বোন স্বপ্নার দিকে তাকাল, তারপর অমিতের চোখের দিকে তাকিয়ে বলল, অমিত, বাবা মারা গেছেন অনেক বছর হয়ে গেল। তুমি এই পৈতৃক জমির ওপর দখল জমিয়ে রেখেছ। আমরা চাই এখন এটার হিসেব হয়ে যাক। আমাদের অংশ চাই। সারা বাড়িতে নিস্তব্ধতা নেমে এলো। অমিতের মনে হল তার কান যেন ভুল শুনছে। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তার বোনের দিকে তাকিয়ে রইল। অংশ দিদি, এটা আপনি কি বলছেন? এই খামার, এই বাড়ি, এসব তো আপনাদেরই। যখন খুশি আসুন, থাকুন। স্বপ্না মাঝখানে বলে উঠল, ভাইয়া, আমাদের এখানে থাকার শখ নেই। আমাদের এই জমি আর খামারের আজকের বাজার মূল্যের টাকা চাই। আমার স্বামীর এখন একটা বড় প্রজেক্টের জন্য নগদ টাকার দরকার। বড় বোন রূপালী বলল, আর আমাকেও আমার ছেলের জন্য একটা গাড়ি বুক করতে হবে। সে বড় হচ্ছে, তার ভবিষ্যতের কথা এখন থেকেই ভাবতে হবে। তাই বাবার এই সম্পত্তিতে আমাদের অংশ চাই। অমিত থতমত খেয়ে গেল। অংশ? কিন্তু দিদি, এই বাড়ি তো আমাদের সবার থাকার জন্য। আর খামার, ওটা তো আমাদের রুজি। রূপালী খুব পরিষ্কার ভাষায় বলল, অমিত, আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করার দরকার নেই। ২০০৫ সালের আইন বলছে যে বাবার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার আছে। এই জমি বাবার নামে ছিল, তাই এতে আমাদেরও ১/৩ অংশ হয়। কোন মুখে অধিকার চাইছো তোমরা? লজ্জা করে না? পেছন থেকে শান্তিদেবীর কড়া আওয়াজ এলো। আজ তোমাদের অধিকারের কথা মনে পড়ছে? যখন তোমাদের বাবা অসুস্থ ছিলেন, তার ২৪ ঘণ্টা সেবার প্রয়োজন ছিল, তখন কে করেছিল তার সেবা? তখন অমিত কমার্সের শেষ বর্ষে ছিল। তার কেরিয়ার শুরু হবার কথা ছিল, কিন্তু এই ছেলেটা নিজের পড়াশোনা ছেড়ে দিল এবং এই খামারে মুরগির খাবার তুলতে শুরু করল। কেন? যাতে তোমাদের বাবার চিকিৎসার টাকা জোগাড় করা যায়। রূপালী নজর এড়িয়ে যাওয়ার চেষ্টা করল। মা, ওটা তো অমিতের কর্তব্য ছিল। চুপ কর, মা চিৎকার করে উঠলেন। কর্তব্য? কর্তব্য কি শুধু ছেলের হয়? আজও নিজের পেট কেটে সে ঋণের কিস্তি শোধ করছে। আমার চিকিৎসার জন্য লাখ লাখ টাকা খরচ করেছে সে। একবারও কি তোমরা এসে জিজ্ঞেস করেছ যে হাসপাতালের বিল কিভাবে মেটানো হচ্ছে? মা স্বপ্নার চোখের দিকে তাকালেন। তোমাদের বাবা বিছানায় পড়েছিলেন, কিন্তু তোমাদের দুজনের বিয়েতে ক্ষমতার বাইরে গিয়ে খরচ করেছে তোমার ভাই। মানুষের কাছ থেকে ধার নিয়েছিল যাতে তোমরা দুজনেই শ্বশুরবাড়িতে মাথা উঁচু করে থাকতে পারো। সেই ঋণের কি কোনো অংশ চেয়েছ তোমরা? তাহলে আজ জমিতে কিভাবে অংশ চাইতে পারো? শান্তিদেবী হাঁপাতে লাগলেন। রূপা দৌড়ে গিয়ে তাকে সামলাল, কিন্তু মায়ের এই আবেগপূর্ণ কথাগুলোর দুই মেয়ের উপর কোনো প্রভাব পড়ল না। মা, অমিত যা করেছে তা একজন ছেলে এবং ভাই হিসেবে করেছে, কারো ওপর কোনো দয়া করেনি। ভালো এটাই হবে
যে বাবার সম্পত্তি বিক্রি করে আমাদের সমান অংশ দিয়ে দেওয়া হোক। অমিত দাঁড়িয়ে পড়ল। বিক্রি করে দেব আমার বাবার স্মৃতিকে? বিক্রি করে দেব আমার স্ত্রী সন্তান আর মাকে নিয়ে গৃহহীন হয়ে যাব? যদি বিক্রি না করেন তবে আপনি আমাদের অংশের সমান টাকা দিয়ে দিন, স্বপ্না বলল। আমাদের হাতে বেশি সময় নেই। যদি 1 সপ্তাহের মধ্যে আপনি কোনো সিদ্ধান্ত না নেন তবে আমাদের আদালতের পথ ধরতে হবে। আদালত শব্দটা শুনে অমিতের কান যেন স্তব্ধ হয়ে গেল। নিজেদের কথা বলে 2 বোন গাড়িতে বসে চলে গেল। অমিত নিস্তেজ হয়ে সেখানেই মাটিতে বসে পড়ল। শান্তিদেবীর চোখ দিয়ে জল পড়তে লাগল। হে ভগবান, কার নজর লাগল আমার সংসারে? 1 সপ্তাহ কেটে গেল। বাড়ির সবাই চিন্তিত ছিল, কিন্তু একটা আশাও ছিল যে হয়তো কথাগুলো ওখানেই মিটে যাবে। ঠিক তখনই একদিন দুপুরে ডাকপিয়ন আওয়াজ দিল, অমিতবাবু, চিঠি এসছে, সই করে দিন। অমিত মুরগির খাঁচা পরিষ্কার করছিল। সে গামছা দিয়ে হাত মুছে বাইরে এলো। ডাকপিয়নের হাতে বাদামি রঙের একটি খাম ছিল, যার ওপর অ্যাডভোকেটের মোহর লাগানো ছিল। অমিত কাঁপতে কাঁপতে খামটি খুলল। ভেতরে জটিল ভাষায় লেখা একটি নোটিশ ছিল, কিন্তু তার সারমর্ম ছিল খুব স্পষ্ট। শ্রীমতী রূপালী এবং শ্রীমতী স্বপ্না তাদের পৈতৃক সম্পত্তির লক্ষ্মী পোল্ট্রি খামার এবং বাসস্থানে তাদের 2/3 অংশের দাবি করেছেন। আপনাকে জানানো যাচ্ছে যে 15 দিনের মধ্যে সম্পত্তির ভাগাভাগি করুন, অন্যথায় সিভিল কোর্টে মামলা দায়ের করা হবে। অমিত সেখানেই ভেঙে পড়ল। রূপা দৌড়ে এলো এবং পাতাটা পড়তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এরা তো সত্যি সত্যি। রূপার গলায় অবিশ্বাস ছিল। এখন আমরা কি করব? আমাদের কাছে তো উকিলের ফি দেওয়ার মতো টাকাও নেই। অমিত বাড়িতে কাউকে কিছু না বলে সরাসরি তার বড় বোন রূপালীর বাড়িতে পৌঁছালো। রূপালীর বাড়িতে কিটি পার্টি চলছিল। অমিত তার সাধারণ পোশাকে সেখানে একদম আলাদা এবং ছোট লাগছিল। রূপালী তাকে কোণের ঘরে নিয়ে গেল যাতে অতিথিরা তাকে দেখতে না পায়। এখানে কেন চলে এলে? রূপালী রুক্ষ স্বরে জিজ্ঞেস করল। অমিতের চোখে জল ছিল। সে হাত জোড় করল। দিদি, এটা কি করলেন আপনি? নিজের ভাইয়ের বিরুদ্ধে কোর্ট কেস? রূপালী বলল, দেখ, 1 কোটির একটা গাড়ি দেখেছি আমরা। ডাউন পেমেন্টের জন্য আমার বাবার জমির অংশ চাই এখনই। এখনই? কিন্তু দিদি, আমি কি মানা করছি? কিন্তু যদি জমি বিক্রি করি আমি রাস্তায় চলে আসব। আপনি শুধু 2 বছর অপেক্ষা করুন, আমি আস্তে আস্তে আপনাদের টাকা শোধ করে দেব। অমিত অনুনয় করল। তখনই দুলাভাই অভিজিৎ ঘরে এলেন। তুমি 2 বছরে কি শোধ করবে? তোমার ক্ষমতা কি? আমাদের আজকের বাজার মূল্য চাই, নগদ চাই, তোমার প্রতিশ্রুতি নয়। রূপালী 1 পা এগিয়ে এলো। আর শোন, যদি তুই সহজে জমি বিক্রি না করিস তবে আমরা কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসব। তোর খামারে তালা ঝুলে যাবে। তখন মুরগিও বিক্রি হবে না, সংসারও চলবে না। এখন তুই ঠিক কর, সম্মানে বিক্রি করবি নাকি জুতো খেয়ে? অমিত অপমানিত হয়ে সেখান থেকে ফিরে এলো। রাত গভীর হয়েছে। মায়ের পাশে বসে অমিত কাঁদছিল। আমাদের কাছে তো পরের কিস্তি দেওয়ার টাকা নেই, উকিলকে কোত্থেকে দেব? শান্তিদেবী রূপাকে কোণে রাখা একটা সিন্দুক খুলতে বললেন। তাতে কাপড়ের একটা পুরনো ময়লা পুটলি ছিল। মা কাঁপতে কাঁপতে সেই থলিটা অমিতের দিকে এগিয়ে দিলেন। এটা কি মা? অমিত জিজ্ঞেস করল। শান্তিদেবী বললেন, বিপদে কাজে লাগবে ভেবে এগুলো জমিয়ে রেখেছিলাম। তারা যদি আইনের পথ বেছে নেয় তবে আমরাও আইনের মাধ্যমেই লড়াই করব। ভগবানের চেয়ে বড় বিচারক আর কেউ নেই, তাই বিচার তো হবেই। উকিল ধর আর মামলা লড়। অমিত সেই থলিটা খুলল। তাতে 10, 20 আর 50 টাকার দুমড়ানো মোচড়ানো নোট ছিল, এবং সাথে 2-1টা পুরনো সোনার দোল। এটা একজন মায়ের সারা জীবনের সঞ্চয় ছিল। অমিত শিশুর মতো মায়ের কোলে মাথা রেখে কেঁদে ফেলল। মা, আমি কসম খাচ্ছি, এই খামার বিক্রি হতে দেব না, যাই হয়ে যাক। সেই রাতে একজন ভেঙে পড়া ছেলেকে তার মায়ের আশীর্বাদ এক যোদ্ধায় পরিণত করেছিল। এখন লড়াই সম্পত্তির ছিল না, ছিল সম্মানের। সকাল 11টা, জেলা আদালতের ঘর। কাঠগড়ায় অমিত একজন অপরাধীর মতো দাঁড়িয়েছিল, যার অপরাধ ছিল এই যে সে তার বোনেদের অগাধ ভালোবাসা দিয়েছিল। নিজের বোনেদের খুশির জন্য সে তার পুরো জীবন বিলিয়ে দিয়েছিল। ঠিক সামনের বেঞ্চে তার আপন বোন রূপালী আর স্বপ্না বসেছিল, দামি শাড়ি আর স্টাইলিশ গয়না পরে। জজ বিজয়নন্দন নিজের চেয়ারে এসে বসলেন। তিনি টেবিলে রাখা ফাইলটি খুললেন এবং অমিতের দিকে একটা গভীর দৃষ্টি দিলেন। মিস্টার অমিত, আইনত আপনার বোনেদের বাবার সম্পত্তিতে সমান অধিকার আছে। আপনি তাদের অংশ দিতে অস্বীকার করছেন কেন? অমিত ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ লাল ছিল। জজ সাহেব, আমি আইন মানতে অস্বীকার করছি না, কিন্তু আমার বোনেরা সেই জমিতে অংশ চাইছে যা দিয়ে আমি আমার পরিবারের 2 বেলার অন্ন জোগাড় করি। সে একটা দীর্ঘশ্বাস নিল।
আমি মানি যে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার থাকে, কিন্তু জজ সাহেব, অধিকারের সাথে কি কর্তব্যও যুক্ত থাকে না? নাকি সেটা শুধু ছেলেদের ভাগেই পড়ে? অমিতের গলা ধরে এলো। যখন আমার বাবার কিডনি ফেলিয়ার হয়েছিল, তখন আমার বয়স ছিল মাত্র ১৯ বছর। আমার বন্ধুদের হাতে কলেজের বই ছিল, আর আমার হাতে খামারের ময়লা আর অসুস্থ বাবার ওষুধ। আমি আমার পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম জাজ সাহেব। নিজের স্বপ্নগুলো সেই দিন পুড়িয়ে দিয়েছিলাম, যেদিন বাবা কাশতে কাশতে রক্তবমি করছিলেন। সে তার বোনেদের দিকে তাকালো, যারা তাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিয়েছিল। আমি আমার যৌবন খামারের খাঁচা ময়লায় কাটিয়ে দিয়েছি, যাতে আমার বোনেরা সম্মানের সাথে পড়াশোনা করতে পারে। আমি একজন ভাই নয়, একজন বাবা হয়ে আমার বোনেদের বিয়ে দিয়েছি। আমার বোনেদের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছি। টাকা সুদে নিয়েছিলাম, যাতে এদের শ্বশুরবাড়িতে কেউ খোটা দিতে না পারে যে বিয়েতে কোনো ত্রুটি ছিল। পুরো আদালত কক্ষ নিস্তব্ধ ছিল। অমিতের গলায় সত্যতা দেখা যাচ্ছিল। আজও আমি সেই ঋণের কিস্তি দিচ্ছি জাজ সাহেব। আজ এরা যে বাড়ি আর খামার বিক্রি করতে চাইছে, ওটা শুধু ইট পাথর নয়, ওটা আমার অসুস্থ মা আর আমার সন্তানদের মাথার ওপরের ছাদ। যদি ওটা বিক্রি হয়ে যায়, তবে আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব? অমিতের চোখ থেকে গড়িয়ে পড়া ২ ফোঁটা জল গালে দাগ কেটে দিল। অমিতের কথাগুলো জাজ সাহেবকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। তখনই নিস্তব্ধতা চিলে একটা তীক্ষ্ণ আওয়াজ এলো, অবজেকশন মাই লর্ড। বনেদের উকিল মিস্টার মেহরা খুব আত্মবিশ্বাসের সাথে হেঁটে কাঠগড়ার কাছে এলেন। মাই লর্ড, মিস্টার অমিত একজন চমৎকার অভিনেতা। এখন আপনি যা শুনলেন তা একটা অসাধারণ ইমোশনাল ড্রামা ছিল। এই লোকটা এখানে শ্রবণ কুমার সেজে সহানুভূতি কুড়োতে চায়, কিন্তু বাস্তবতা হল মাই লর্ড, এই লোকটা অত্যন্ত লোভী এবং সুবিধাবাদী। কিভাবে? জাজ সাহেব প্রশ্ন করলেন। মাই লর্ড, অমিত দাবি করছে যে সে বাবার চিকিৎসার জন্য ঋণ নিয়েছে, কিন্তু সত্য হল এই যে সে সেই টাকা নিজের ভোগবিলাসের জন্য উড়িয়েছে। বাবা অসুস্থ হতেই সে খামার দখল করে নিয়েছে। অমিতের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সবথেকে ভয়ঙ্কর সত্য তো এটা জাজ সাহেব, যে নিজের বোনেদের বিয়ের পর সে তার অসুস্থ বাবার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তাদের বাবা নিজের বিলে মেগেলও সমান অংশ দিতে চেয়েছিলেন, কিন্তু অমিত তা হতে দেয়নি। সে তার বাবাকে ওষুধ পর্যন্ত এনে দিত না, দিন-রাত তাদের ওপর চিৎকার করত। অমিত স্তম্ভিত হয়ে গেল। মিথ্যে, এটা ডাহা মিথ্যে। কিন্তু মেহেরা উঁচু গলায় বলল, আর বিয়ের কথা যদি বলেন মাইলর্ড, সেই টাকাও বাবার জমানো পুঁজি ছিল, যা অমিত নিজের দখলে নিয়ে নিয়েছিল। সে নিজের পকেট থেকে একটা কানাকড়িও খরচ করেনি। সে শুধু বোনেদের অংশ মেরে নিজে মালিক হয়ে বসে থাকতে চায়। অমিতের উকিল প্রতিবাদ করলেন, মাইলর্ড, এটা চরিত্র হনন, সব অভিযোগ ভিত্তিহীন। আর এই কথাটি এই জিনিস দিয়েই প্রমাণিত হয় যে আমার মক্কেলের জীবনযাপন অত্যন্ত সহজ ও সরল। তার ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে, অথচ তার বোনেরা অভিজাত এলাকায় থাকে, গাড়িতে ঘুরে বেড়ায়। জজ সাহেব দ্বিধায় পড়ে গেলেন। মেহেরা তার শেষ আঘাত হানলেন। জজ সাহেব, আমাদের কাছে প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে, যারা পরবর্তী তারিখে প্রমাণ করে দেবে যে এই অমিত একজন মুখোশধারী খুনি, যে তার বাবাকে তিলে তিলে মেরেছে, যাতে সে পুরো সম্পত্তির একা মালিক হতে পারে। অমিতের হুঁশ উড়ে গেল। তার মনে হল মাঝ আদালতে তাকে উলঙ্গ করা হচ্ছে। যে বাবার মলমূত্র সে নিজের হাতে পরিষ্কার করেছে, আজ সেই বাবার খুনের অভিযোগ তার ওপর লাগানো হচ্ছে। জজ বিজয়নন্দন ফাইলটি বন্ধ করলেন। তার চোখে এখন সহানুভূতির বদলে সন্দেহ ছিল। অভিযোগ খুব গুরুতর। আদালত সাক্ষী ও প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না। আদালত পরবর্তী শুনানির তারিখ ১৫ দিন পর ধার্য করছে। অমিতের মাথা ঘুরতে লাগল। সে বুঝতে পারছিল না যে সত্য এত দুর্বল আর মিথ্যে এত শক্তিশালী কিভাবে হয়ে গেল। আদালতের কার্যক্রম স্থগিত হওয়ার পর রূপালী আর স্বপ্না করিডোরে উকিল মেহেরার পেছনে পেছনে এলো। রূপালীর মুখে ভয় ছিল। সে নিচু গলায় জিজ্ঞেস করল, উকিল সাহেব, আপনি আদালতে এত বড় মিথ্যে কেন বললেন? অমিত তো এমন কিছু করেনি। মেহেরা থেমে তাদের দিকে ফিরলেন এবং কুটিলভাবে হেসে বললেন, ম্যাডাম, যদি কেস জিততে হয় তবে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বানিয়ে পেশ করতে হয়। আদালতে আবেগ জেতে না, যুক্তি জেতে। আপনার কি মনে হয় যে আপনি সত্যের প্রতিমা হয়ে কেস জিতে যাবেন? রূপালী তখনও থমকে ছিল। সে বলল, কিন্তু উকিল সাহেব, যদি সত্য সামনে চলে আসে তবে আমরা খুব বিপদে পড়ব। মেহেরা খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, কে আনবে সত্য সামনে? আপনার পঙ্গু মা তো আর আদালতে আসতে পাচ্ছেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কাঁচা কাজ করি না। আমি খুব ভালো করেই জানি কিভাবে জয় ছিনিয়ে আনতে হয়। ১ সপ্তাহ পর ভাইফোঁটা উৎসব এলো, কিন্তু অমিতের বাড়িতে উৎসবের সেই ধুমধাম ছিল না যা প্রতি বছর থাকে।
অমিত সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে তৈরি হয়ে গিয়েছিল। তার আশা ছিল যে হয়তো ভাইফোঁটার এই পবিত্র উৎসব তার বোনেদের মন গলিয়ে দেবে, হয়তো তারা মামলা ভুলে আজ নিজেদের ভাইয়ের কপালে ফোঁটা দিতে আসবে। সে বাজার থেকে মিষ্টিও নিয়ে এসেছিল। ঘণ্টা কেটে গেল, কিন্তু কেউ এলো না। তার ৮ বছরের মেয়ে পিয়া আর ৬ বছরের ছেলে রাহুল তৈরি হয়ে এলো। পিয়া রাহুলের ছোট্ট কপালের রঙিন ফোঁটা দিয়েছিল। তখনই রাহুলের নজর তার বাবার ওপর পড়ল। সে খুশিতে অমিতের কাছে এলো এবং তার হাত ধরে বলল, পাপা দেখো, দিদি কত সুন্দর ফোঁটা দিয়েছে। কিন্তু পাপা, আপনার কপাল খালি কেন? বুয়া এখন পর্যন্ত কেন এলো না? প্রতি বছর তো তারা সবার আগে আসত। অমিত ধরে আসা গলায় বলল, বেটা, তোমার বুয়াদের এখন আর ভাই চাই না, তাদের কাছে শুধু টাকাই প্রিয়। তারা এখন আর কখনো আসবে না। বলতে বলতে তার চোখে জমা জল হঠাৎ বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল। সে তার ছেলেকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার কান্নার শব্দ পুরো আঙিনায় প্রতিধ্বনিত হচ্ছিল। রূপা রান্নাঘর থেকে বেরিয়ে এসে অমিতকে বাচ্চাদের সামনে এভাবে ভেঙে পড়তে দেখে ঘাবড়ে গেল। ওগো, আপনি এটা কি করছেন? বাচ্চাদের সামনে এমন কথা বলা সাজে না। তাদের মনে কেন তিক্ততা ভরছেন? অমিত রূপার দিকে তাকাল। তার চোখ লাল ছিল। তাহলে আর কি বলবো রূপা? কি মিথ্যে বলবো যে তারা আসছে? আমিও কত পাগল ছিলাম যে আশা নিয়ে বসেছিলাম। যে বোনেরা টাকার লোভে আমাকে আমার বাবার খুনি বলতে পারে, তারা কি আজ আমাকে ফোঁটা দিতে আসবে? অমিত কাঁদতে কাঁদতে বলছিল। পিয়া আর রাহুল তাদের বাবাকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। তাদের কাছে তাদের পাপা ছিল সুপারহিরো, যে সব বিপদকে হারিয়ে দেয়। আজ সেই সুপারহিরোকে অসহায়ভাবে কাঁদতে দেখে তাদের যেন দুনিয়া নড়ে উঠল। তারপর পিয়া রাহুলের হাত ধরল এবং দুজনে চুপচাপ নিজেদের ঘরের দিকে দৌড়ে গেল। ৫ মিনিট পর তারা যখন ফিরে এলো, তাদের হাতে মাটির দুটো ছোট ছোট লাল রঙের মাটির ব্যাংক ছিল। এটা ছিল তাদের সারা বছরের জমানো পুঁজি। রাহুল অমিতের চোখের জল মুছে দিল। পাপা, আপনি প্লিজ কাঁদবেন না, পিয়া মাসুম গলায় বলল। পাপা, আপনি আমাদের এই ব্যাংকগুলো নিয়ে নিন, এতে অনেক টাকা আছে। আমরা নতুন সাইকেলের জন্য জমিয়েছিলাম, কিন্তু আমাদের সাইকেল লাগবে না। আপনি এই সব টাকা পুয়াদের দিয়ে দিন, আর তাদের বলুন যে তারা যেন আপনাকে আর কষ্ট না দেয়, আর এসে আপনাকে ফোঁটা দিয়ে দেয়। নিজের সন্তানদের কথা শুনে অমিতের আত্মা কেঁপে উঠল। একদিকে তার আপন বোনেরা ছিল, যারা টাকার জন্য ভাইয়ের ঘর উজাড় করতে মরিয়া ছিল, আর অন্যদিকে এই মাসুম বাচ্চারা ছিল, যারা তাদের বাবার এক চিলতে হাসির জন্য তাদের সবথেকে বড় স্বপ্ন তাদের সাইকেল বিসর্জন দিতে রাজি ছিল। অমিত ২ সন্তানকে তার বাহুডোরে চাপটে ধরল। অমিত তার ভাগ্যের ওপর কাঁদছিল, আর তার ২ মাসুম বাচ্চা এজন্য কাঁদছিল কারণ তাদের সুপারহিরো, তাদের পাপা কাঁদছে। ১৫তম দিনে আদালতের কার্যক্রম আবার শুরু হল। আজ রূপালীর মুখে এমন এক উজ্জ্বলতা ছিল যেন আজ তারা সবকিছু শেষ করেই ছাড়বে। উকিল মেহরা সামনে এলেন। মাইলর্ড, গতবার বিবাদী অমিত নিজের বাধ্যবাধকতা আর সেবার একটা বড় ভণ্ডামি করেছিল, কিন্তু আজ আমি এই কোর্টের সামনে সেই প্রত্যক্ষদর্শী সাক্ষী পেশ করব যে অমিতের এই শ্রবণ কুমারের মুখোশ পুরোপুরি খুলে দেবে। মেহরা পেছনে ফিরে তাকালেন এবং জোরে ডাকলেন, মিস্টার শর্মাজি, কাঠগড়ায় আসুন। প্রতিবেশী শর্মাজি ধীরে ধীরে হেঁটে কাঠগড়া এলেন। ইনি সেই শর্মাজি যার বাড়ির দেওয়াল অমিতের খামারের সাথে লাগানো ছিল। অমিত তাকে দেখেই হাত জোড় করল, কিন্তু শর্মাজি অমিতের দিকে একটা বিষাক্ত দৃষ্টি দিলেন। তিনি সবসময় চেয়েছিলেন অমিতের খামার বন্ধ হোক, যাতে তাকে মুরগির গন্ধ সহ্য করতে না হয়। তার জন্য আজ সুবর্ণ সুযোগ ছিল। উকিল মেহরা জিজ্ঞেস করলেন, শর্মাজি, আপনি অমিতের বাড়ির ঠিক পাশেই থাকেন। নির্মলবাবুর অসুস্থতার সময় আপনি কি কি দেখেছেন এবং শুনেছেন? অমিত কি সত্যি তার সেবা করত? শর্মাজি গীতার ওপর হাত রাখলেন এবং জাজের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, সাহেব, আজ যা বলবো সত্যি বলবো। এই অমিত ওপর থেকে যেমন দেখায় আসলে তেমন নয়। আমি নিজের চোখে দেখেছি যে এ নিজের অসুস্থ বাবাকে বাড়ির সবথেকে পেছনের অন্ধকার ঘরে রাখত। বাবাকে ওষুধ পর্যন্ত এনে দিত না। বিচারি অসুস্থ মাই তার দেখাশোনায় লেগে থাকত, কিন্তু এই অমিত নিজের খামারের হিসেব নিকাশে মত্ত থাকত। অমিতের মুখ হাঁ হয়ে গেল। কাকা, এটা আপনি কি বলছেন? শর্মাজি থামলেন না। সাহেব, এক রাতে তো এ সব সীমা পার করে দিয়েছিল। নির্মলবাবু কাশছিলেন আর এর ঘুম আসছিল না। আমি নিজে শুনেছি, এ নিজের বাবার ওপর চিৎকার করছিল, বুড়ো, তুই মরিস না কেন? কতদিন আমার খরচ বাড়াবি? তুই মরলে তবেই আমার জান বাঁচবে। আদালতে একটা নিস্তব্ধতা ছেয়ে গেল।
রূপালী নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের জল মোছার নাটক করল। মেহরা সঙ্গে সঙ্গে জাজের দিকে ফিরলেন। মাই লর্ড, একজন প্রতিবেশীর চেয়ে ভালো কে জানতে পারে? শর্মাজির সাথে অমিতের কোনো ঝগড়া নেই, তবে তিনি কেন মিথ্যে বলবেন? পরিষ্কার যে অমিত তার বাবাকে অত্যাচার করেছে এবং নিজের বোনেদের তাদের আইনি অধিকার থেকে বঞ্চিত করেছে। অমিত কাঠগড়া ধরে চিৎকার করল, মিথ্যে, সব মিথ্যে জজ সাহেব, শর্মা কাকা মিথ্যে বলছেন। আমি বাবাকে নিজের কোলে নিয়ে স্নান করিয়েছি, সব ওষুধ সময় মতো দিয়েছি, তার শরীর সুস্থ করার সব রকম চেষ্টা করেছি। কিন্তু অমিতের আওয়াজ শর্মাজির সাক্ষ্যের সামনে দুর্বল হয়ে পড়ছিল। শর্মাজি তার কথা শেষ করলেন। নির্মলবাবু তো নিজের উইল লিখিয়ে যেতে চেয়েছিলেন, 3 সন্তানের মধ্যে সমান ভাগ করতে চেয়েছিলেন, কিন্তু অমিত তাকে তা করতে দেয়নি। খুব গভীর ষড়যন্ত্র করেছে জজ সাহেব। জজ সাহেব এখন অমিতকে সন্দেহের দৃষ্টিতে দেখছিলেন। একজন স্বতন্ত্র সাক্ষী, তাও আবার প্রতিবেশী, যদি এমন কথা বলে তবে তাকে উপেক্ষা করা যায় না। জজ সাহেব কঠোর স্বরে অমিতকে দেখলেন। যদি সত্যিই আপনি স্বর্গীয় নির্মলবাবুর সাথে নিষ্ঠুরতা করে থাকেন, তবে সম্পত্তির অধিকার তো ভুলে যান, আপনার উপর মামলাও চালানো যেতে পারে। জজ সাহেব হাতুড়ি তুললেন। আদালত এই বিষয়ের পরবর্তী শুনানির জন্য আবার 15 দিন সময় দিচ্ছে। আদালতের কার্যক্রম স্থগিত হয়ে গেল। অমিত প্রাণহীনভাবে কাঠগড়ায় দাঁড়িয়ে রইল। মেহেরা যাওয়ার সময় অমিতের কাছে এসে কানে কানে ফিসফিস করে বলল, হার মেনে নে অমিত, এখন তো ভগবানও তোকে বাঁচাতে পারবে না। একদিকে রূপালী আর স্বপ্নার নিজের জয়ে নিশ্চিত মনে হচ্ছিল, অন্যদিকে অমিত বুড়ি তারা ভেঙে পড়েছিল। কিন্তু সবার ভাবনার বাইরে জজ সাহেবের মাথায় অন্য কিছু চলছিল, যা থেকে সবাই অজ্ঞাত ছিল। অমিত অসহায় ও হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। সেই দিন বিকেলে অমিত রোজকার মতো নিজের স্কুটারে করে বাড়ি বাড়ি ডিম আর মুরগি দেবার জন্য বেরোল। বাড়ির আঙিনায় নিস্তব্ধতা ছিল। নিচে মাটিতে বসে রূপা তার শাশুড়ি শান্তিদেবীর ফুলে যাওয়া পায়ে তেলের মালিশ করছিল। তখনই গেটে একটা শব্দ হলো। সামনে 40-42 বছর বয়সী এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন, সাধারণ শার্ট প্যান্ট আর হাতে একটা কালো ডায়েরি। ইনি ছিলেন তদন্তকারী কর্মকর্তা অজয় সিং, যাকে জর্জ বিজয়নন্দন সাহেব বিষয়ের প্রকৃত অবস্থা বোঝার জন্য আদালতের পক্ষ থেকে গোপনীয়ভাবে তথ্য সংগ্রহের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সত্য যেন কোনো দ্বিধা ছাড়াই সামনে আসে, তাই অজয় সিংকে আদেশ দেওয়া হয়েছিল যে তিনি নিজের আসল পরিচয় প্রকাশ না করেই সব তদন্ত করবেন। জি, কার সাথে দেখা করবেন? রূপা দাঁড়িয়ে ইতস্তত হয়ে জিজ্ঞেস করল। অজয় সিং খুব নির্ভরযোগ্য গলায় বললেন, আমি একজন ব্যবসায়ী উপদেষ্টা। অমিত আমার কাছে কেসের বিষয়ে সাহায্য চেয়েছিল, তাই আমি কেসের গভীরতা বুঝতে এসেছি। রূপা তাড়াতাড়ি একটি চেয়ার এনে আঙিনায় পেতে দিল। আসুন স্যার, তিনি তো এখন নেই, তবে আপনি বসুন। অজয় সিং চেয়ারে বসলেন, শান্তিদেবীর দিকে তাকালেন এবং খুব আপনজন হিসেবে জিজ্ঞেস করলেন, মা, আপনার শরীর কেমন? এই বয়সে খুব কষ্ট হয় নিশ্চয়ই। শান্তিদেবী একটা দুর্বল হাসি দিলেন। কষ্ট তো আছে স্যার, শরীর সঙ্গ ছেড়ে দিয়েছে, কিন্তু ভগবানের শুক্রিয়া যে সন্তান সঙ্গ ছাড়েনি। যেখানে আজকাল মানুষ অসুস্থ বাবা মাকে বাড়ির কোনো কোণে আবর্জনার মতো ফেলে দেয়, সেখানে আমার ছেলে অমিত আর বৌমা রূপা আমাকে চোখের মণি করে রাখে। মা রূপার দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকালেন। এ আমার বৌমা স্যার, সারাদিন আমার খাওয়া দাওয়া, ওষুধ আর পরিষ্কার পরিচ্ছন্নতায় লেগে থাকে। এমন সন্তান তো বড় ভাগ্যবানদের কপালে জোটে। অজয় সিং এটা শুনে অবাক হয়ে গেলেন, কিন্তু চুপচাপ নিজের ডায়েরিতে প্রতিটি কথা নোট করতে লাগলেন। তখনই তার নজর সামনের দেওয়ালে টাঙানো নির্মলবাবুর ছবির ওপর পড়ল। ইনি মিস্টার অমিতের বাবা হবেন নিশ্চয়ই, তিনি জিজ্ঞেস করলেন। মায়ের চোখে একটা আর্দ্রতা খেলে গেল। হ্যাঁ স্যার, অনেক বছর কেটে গেল তাকে ছেড়ে চলে যাওয়ার। অজয় সিং ধীরে জিজ্ঞেস করলেন, শুনেছি দীর্ঘ রোগ ছিল? হ্যাঁ, কিডনির রোগ ছিল। 5 বছর বিছানায় পড়েছিলেন বেচারা। খুব কষ্ট পেয়েছিলেন। অমিত তার খুব সেবা করেছিল, রাত জেগে তার পাশে বসে থাকত। হাসপাতালে মাসের পর মাস কাটিয়েছিল তার সাথে। আগে বাবার সেবা করেছে, এখন এই পঙ্গু মায়ের করছে। হয়তো বেচারার নসিবে শুধু সেবাই লেখা আছে। এক একটি কথা অজয় সিং নিজের ডায়েরিতে নথিভুক্ত করছিলেন। এখন তিনি আসল প্রসঙ্গে এলেন। গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে এমন পরিস্থিতি কেন এলো যে বোনেদের নিজের ভাইয়ের উপর কেস করতে হলো? এটা শুনেই মায়ের মুখ রাগ আর দুঃখে লাল হয়ে গেল। কি বলবো স্যার, আজকের দুনিয়ায় টাকা সম্পর্কের চেয়েও বড় হয়ে গেছে। যখন তার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন আমার অমিত ছিল মাত্র 19 বছরের। সে তার পড়াশোনা ছেড়ে দিয়েছে, নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছে যাতে 2 বোন পড়াশোনা করতে পারে। এ নিজের যৌবন এই মুরগির খামারে কাটিয়ে দিল যাতে ওদের বিয়েতে কোনো খামতি না থাকে। মায়ের গলা ধরে এলো।
নিজের বোন রূপালীর বিয়েতে 11 লাখ আর স্বপ্নার বিয়েতে 13 লাখ খরচ করেছিল এই ছেলেটা। নিজের মাথায় ঋণের বোঝা নিয়ে বসেছে যাতে বোনেরা শ্বশুরবাড়িতে মাথা উঁচু করে বাঁচতে পারে। এরপরও তাদের ভাই তাদের জন্য কি না করেছে। মা তার বৌমা রূপার কবজি ধরে অজয় সিংয়ের সামনে মেলে ধরলেন। একটু দেখুন আমার বৌমার হাত, এতে শুধু কাঁচের চুড়ি আছে। স্বপ্নার বাচ্চা অসুস্থ হয়েছিল আর সে তার ভাইয়ের কাছে টাকার সাহায্য চেয়েছিল। আমার বৌমা অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্য নিজের সোহাগের গয়না খুলে দিয়েছিল, যা আজও বন্ধক পড়ে আছে। কিন্তু আমার 2 মেয়ের হাতে সোনার মোটা কঙ্কন আছে। অজয় সিং এখন সব কিছু বুঝতে শুরু করেছিলেন। মায়ের স্বর আরও চড়ে গেল। আমার বড় মেয়ে রূপালীর স্বামীর যখন লোকসান হয়েছিল তখন অমিতই ঋণ নিয়ে তাদের টাকা দিয়েছিল। সেই ঋণের শেষ 2 কিস্তি এখনও দেওয়া বাকি আছে। আমার অসুস্থতায় লাখ লাখ খরচ হয়ে গেছে, কিন্তু আমার মেয়েরা একবারও এটা জিজ্ঞেস করতে আসেনি যে মা বেঁচে আছে না মরে গেছে। আর আজ তাদের অংশ চাই। শান্তিদেবীর চোখ থেকে এখন অশ্রুর বন্যা বইছিল। তিনি তার কাঁপতে থাকা হাতগুলো অনেক কষ্টে জোর করার চেষ্টা করলেন। তার আঙুল থরথর করে কাঁপছিল। তার চোখে একজন মায়ের যন্ত্রণা পরিষ্কার দেখা যাচ্ছিল। রুদ্ধ গলায় তিনি বললেন, স্যার, আমি মা হয়ে আপনার কাছে ভিক্ষা চাইছি। আমার অমিতকে বাঁচান। ও খুব সহজ সরল স্যার। ও ওই চালাক উকিলদের সাথে জিততে পারবে না। যদি এই ছাদ কেড়ে নেওয়া হয় তবে আমরা কোথায় যাব স্যার? আমার জীবদ্দশায় আমার ছেলেকে গৃহহীন হতে দেবেন না। ওকে বিচার পাইয়ে দিন। অজয় সিংয়ের কলিজা মুখে চলে এলো। একজন মায়ের এমন অসহায় আর্তনাদ তিনি প্রথমবার শুনছিলেন। মা তার ছেলের অস্তিত্বের জন্য অনুনয় করছিল। তিনি সঙ্গে সঙ্গে হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন। তার চোখেও একটা আর্দ্রতা ছিল, যা তিনি লুকানোর চেষ্টা করছিলেন। মা, হাত জোর করবেন না। আপনি ভরসা রাখুন। সত্য কখনো হারে না। এতটুকু বলে তিনি দ্রুত বাইরে বেরিয়ে গেলেন। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালে হয়তো তার চোখ থেকেও জল ঝরে পড়ত। অজয় সিংয়ের দেওয়া রিপোর্টের প্রতিটি পাতা পড়তে পড়তে জজ সাহেবের হৃদয় যেন আরও ভারী হয়ে যাচ্ছিল। তিনি ফাইলটি বন্ধ করলেন তো চোখ কিছুক্ষণের জন্য নিচু হয়ে গেল। আইনের চেয়ারে বসা মানুষটিও তো শেষ পর্যন্ত মানুষই হয়। আদালতের কার্যক্রম শুরু হল। অমিত কাঠঘরায় দাঁড়িয়েছিল। মুখ শুকনো, চোখ বসে যাওয়া আর শরীর যেন ক্লান্তিতে ভেঙে পড়েছে। উকিলদের রোজগার ফি আর কোর্টের চক্কর তাকে অর্থনৈতিক ও মানসিকভাবে ভেঙে দিয়েছিল। জজ বিজয়নন্দন সিটে বসতেই অমিত হাত জোড় করল। তার গলায় এক অদ্ভুত স্থিরতা ছিল। মাই লর্ড, আমি হার মেনে নিয়েছি। আমার আর কোনো উকিল চাই না, না কোনো যুক্তি। আমার বোনেরা যা চাইছে আমি তাদের তা দিতে রাজি আছি। আমি বাড়ি আর খামার সব ওদের নামে লিখে দেব। শুধু আমাকে এই রোজকার নাটক থেকে মুক্তি দিন। এটা শুনতেই রূপালিয়া স্বপ্নার মুখে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। উকিল মেহরা চেয়ার থেকে লাফিয়ে উঠে বললেন, মাই লর্ড, যখন বিবাদী নিজেই রাজি তখন আর বিচারে দেরি কেন? দয়া করে অবিলম্বে ভাগাভাগির আদেশ জারি করুন। জজ বিজয়নন্দন চশমা খুললেন এবং তার তীক্ষ্ণ নজর রূপালিয়ার স্বপ্নার ওপর রাখলেন। মেহরাজি, আদালত শুধু যুক্তিতে চলে না। গত সপ্তাহে এই কেসের একটি গোপন পরিদর্শন হয়েছিল, যাতে পুরো সত্য আদালতের সামনে আসতে পারে। আদালত কক্ষে নিস্তব্ধতা ছেয়ে গেল। রূপালিয়ার স্বপ্নার মুখের রং ফিকে হয়ে গেল। ফাটল ধরা চোখে তারা একে অপরকে দেখতে লাগল। জজ সাহেব আরও বললেন, সেই গোপন পরিদর্শনে সামনে এসছে যে শ্রীমতী রূপালী, শ্রীমতী স্বপ্না এবং তাদের উকিল মিস্টার মেহরা দ্বারা এই আদালতে মিথ্যা যুক্তি এবং মিথ্যা সাক্ষী পেশ করা হয়েছে। আর যে ভাইয়ের ওপর সবকিছু আত্মসাৎ করার অভিযোগ লাগানো হচ্ছে তিনি সাক্ষাৎ দেবতা। এটা শুনে অমিত অবাক হয়ে গেল। সে নিজেও জানত না যে পরিদর্শন কবে হয়েছিল। জজ সাহেব আগে বললেন, যেখানে মানুষ অসুস্থ মা বাবাকে বোঝা মনে করে ছেড়ে দেয়, সেখানে অমিত আর তার স্ত্রী নিজেদের লাচার মায়ের সেবা কোনো ভগবানের মতো করছে। তার ঘরের দেয়াল থেকে আজও ত্যাগের প্রতিধ্বনি আসে। তাই আমার দৃষ্টিতে শ্রীমান অমিতের বোনেদের এই সম্পত্তিতে কোনো নৈতিক অধিকার নেই। এটা শুনতেই আদালতে চাঞ্চল্য সৃষ্টি হল। বিপক্ষ উকিল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠলেন। অবজেকশন মাই লর্ড। মিস্টার অমিত নিজে অংশ দিতে রাজি আছেন, আর আইনের দৃষ্টিতেও। উকিলের কথা কেটে দিয়ে জজ সাহেবের কণ্ঠ গর্জে উঠল। মিস্টার মেহরা, আমি আইন আপনার চেয়ে ভালো জানি। হ্যাঁ, আইন মেয়েদের তাদের বাবার সম্পত্তিতে অধিকার দেয়, কিন্তু আইন কি এটাও বলে না যে যে ব্যক্তি নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার অধিকার পাওয়ার কোনো অধিকার নেই? তিনি আরও বললেন, এই লোকটা নিজের পুরো জীবন তার বোনেদের ওপর বিলিয়ে দিয়েছে,
নিজের পড়াশুনো ছেড়েছে, স্বপ্ন ছেড়েছে, ভবিষ্যৎ ছেড়েছে, যাতে তার বোনেরা পড়তে পারে, এগোতে পারে। সে তাদের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছে, তাদের প্রতিটি বিপদে সাহায্য করেছে, আর আজ সেই বোনেরাই নিজেদের ভাইকে ধ্বংস করতে মরিয়া। জজ সাহেবের স্বর এখন ইস্পাতের মতো শক্ত হয়ে গেল। তিনি রূপালিয়ার স্বপ্নার দিকে তাকিয়ে বললেন, অমিত কি আর্থিক টানাটানি সত্ত্বেও আপনার ছেলের অপারেশনের জন্য টাকা দেয়নি স্বপ্নাজি? সে কি তার স্ত্রীর গয়না বন্ধক রাখেনি? আর রূপালীজি, আপনার স্বামীর ডুবন্ত ব্যবসা বাঁচাতে সে কি নিজের ওপর ঋণের পাহাড় চাপায়নি? রূপালিয়ার স্বপ্নার মুখ সাদা হয়ে গেল। আদালত আপনাদের কাছ থেকে উত্তর চায়, জজ সাহেব কড়া গলায় বললেন। আপনার ভাই কি আপনাদের জন্য এই সব করেছে না করেনি? হ্যাঁ জজ সাহেব, রূপালিয়ার স্বপ্না এক চাপা গলায় বলল। এরপর জজ সাহেব কঠোরভাবে বললেন, আজও সেই রিং অমিতের মাথায় আছে, আর আপনারা দুজনে এখানে সম্পত্তির অংশের কথা বলছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। উকিল মেহরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। কিন্তু মাই লর্ড, আইন অনুযায়ী মেয়েদের সমান অংশ পাও না। জজ বিজয়নন্দন টেবিলে হাত মারলেন। মিস্টার মেহরা, আইন শুধু অধিকার নয়, ন্যায় রক্ষার জন্য তৈরি। কিন্তু তবুও যদি মিস্টার অমিত চান, তবে আদালত ভাগাভাগির স্বীকৃতি দিচ্ছে, কিন্তু এক শর্তে। বোনেরা অবাক হয়ে তাকাল। শর্ত? জজ সাহেব হাসি মুখে বললেন, হ্যাঁ, কারণ আপনারা দুজনেই এটা মনে করেন যে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার পাওয়া বাধ্যতামূলক, ভাইয়ের অবস্থা যাই হোক না কেন। তবে ন্যায়ের নীতি অনুযায়ী এই নিয়ম আপনাদের ওপরেও প্রযোজ্য। জর্জ সাহেব নিজের চেয়ার এগিয়ে আনলেন। অর্ডার জারি করার আগে আমার আপনাদের স্বামীদের স্বাক্ষর করা একটি হলফনামা চাই, যাতে এটা লেখা থাকতে হবে যে যেদিন আপনারা আপনাদের বাবার বাড়ির অংশ পাবেন, ঠিক সেই দিনই আপনাদের স্বামীরা তাদের সমস্ত পৈতৃক সম্পত্তির সমান অংশ নিজেদের বোনেদের অর্থাৎ আপনাদের ননদদের নগদ বা জমি হিসেবে দিয়ে দেবেন। কোর্টে এমন নিস্তব্ধতা ছিল যে সুই পড়লেও শব্দ শোনা যাবে। জজ সাহেব আরও বললেন, আর শুনুন, সেদিন আপনাদের ননদদের কোর্টে হাজির থাকতে হবে। আমি নিজে দেখব যে আপনারা যেমন নিজের ভাইয়ের কাছ থেকে অধিকার নিচ্ছেন, তেমনি আপনারা আপনাদের ননদদের তাদের অধিকার আপনাদের শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে পাইয়ে দিচ্ছেন কিনা। শেষ পর্যন্ত আইন তো সবার জন্য এক, তাই না? আপনারা শুধু নেওয়ার আইন মানতে পারেন না, দেওয়ার আইনও মানতে হবে। এটা শুনতেই রূপালী আর স্বপ্নার স্বামীদের ঘাম ছুটে গেল, যারা এতক্ষণ পেছনের বেঞ্চে বসে হাসছিলেন। যদি তাদের সম্পত্তি ভাগ হয়ে যায়, তবে তারা কোথাও থাকবে না। তাদের কোটির শোরুম আর বিলাসবহুল বাড়ি সব বিপন্ন হয়ে পড়বে। রূপালীর স্বামী সঙ্গে সঙ্গে তার স্ত্রীর হাত ধরে ফিসফিস করে বলল, এটা কি বিপদ! আমার 3 বোনকে অংশ দিতে হলে আমরা রাস্তায় চলে আসব। কেস তুলে নাও এখনই। জজ সাহেব জিজ্ঞেস করলেন, তাহলে আপনারা কি বলেন? আমি কি পরবর্তী তারিখ দেব, যাতে আপনারা আপনাদের ননদদের ডাকতে পারেন? রূপালী আর স্বপ্না, যারা এতক্ষণ বাঘিনী সেজেছিল, এখন ভিজে বিড়াল হয়ে গেছে। তারা বুঝতে পেরেছিল যে অন্যদের ঘর ভাঙা সহজ, কিন্তু যখন কথা নিজের ঘরের ওপর আসে, তখন নিজের অস্তিত্ব টলে ওঠে। রূপালী কাঁপানো গলায় বলল, না জজ সাহেব, আমাদের কোনো অংশ লাগবে না। তার স্বামী অভিজিৎ সঙ্গে সঙ্গে তার হাত ধরল এবং দুজনে বাইরে যেতে লাগল। স্বপ্নাও মাথা নিচু করে নিল, আমরা আমাদের কেস তুলে নিচ্ছি। তার স্বামীও দাঁড়িয়ে পড়ল, চলো এখান থেকে, আমাদের কোনো অংশ লাগবে না। থামুন, জজ সাহেবে কণ্ঠ প্রতিধ্বনিত হল। আদালতকে কি তামাশা ভেবে রেখেছেন? যখন মন চাইল অভিযোগ লাগালেন, আর যখন নিজের পালা এলো তখন পালিয়ে যাচ্ছেন। আপনারা আদালতকে বিভ্রান্ত করেছেন, এক দেবতাতুল্য ভাইয়ের ওপর মিথ্যে অভিযোগ লাগিয়েছেন এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করেছেন। এই অপরাধে আদালত আপনাদের দুজনকে 2 লাখ টাকা জরিমানা করছে, যা 7 দিনের মধ্যে অমিতকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আর মিস্টার মেহরা, আদালতকে বিভ্রান্ত করার অপরাধে আপনার ওকালতি করার লাইসেন্স 3 মাসের জন্য স্থগিত করা হলো। এরপর যদি এমনটা আবার হয়, তবে আপনার ওকালতির লাইসেন্স চিরতরে বাতিল করা হবে। আদালতের রায় শুনে 2 বোনের অবস্থা এমন হলো যে যেন কাটও তো রক্ত নেই, আর তাদের স্বামীদের তো দম বন্ধ হওয়ার জোগাড়। তারা স্বপ্নেও ভাবেনি যে তাদের উল্টো ফল ভুগতে হবে। পুরো আদালত কক্ষ করতালিতে ফেটে পড়ল। অমিতের চোখ দিয়ে জল পড়ছিল। জজ সাহেব অমিতের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, অমিতজি, যান, আপনার খামার সামলান, নিজের স্ত্রী সন্তানদের যত্ন নিন, আর আপনার মায়ের সেবা করুন। আজকের পর আপনার বোনেরা আপনাকে আর বিরক্ত করবে না। অমিত যখন কোর্ট থেকে বাইরে বেরোল, তখন তার মাথা গর্বে উঁচু ছিল। অন্যদিকে তার বোনেরা, যারা নিজেদের মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থায় খুঁজে পাচ্ছিল, চোখ না মিলিয়ে চোরের মতো নিজেদের গাড়িতে বসে বেরিয়ে গেল। তো বন্ধুরা,
জজ সাহেব যে সিদ্ধান্ত নিলেন তা কি যথার্থ ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং এটাও জানাবেন যে আপনারা আমাদের গল্প ভারতের কোন শহর থেকে শুনছেন। ভিডিও পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক শুকরিয়া। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেল আরাফাত ভয়েসের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।